পরশুরামের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো আরাধ্যার মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি নন্দিনীকে বলতে থাকে, নন্দিনী তোমাকে আমি ভালো করে বলছি, তুমি কেসটা লড়বে না। আর যদি আমার কথা না শুনে কেসটা লড়তে চাও তবে কিন্তু এই কেসটাই তোমার জীবনের শেষ কেস হয়ে দাঁড়াবে। তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি এভাবে আমাদের বাড়ির সবার সামনে আমাদের বাড়ির মেয়েকে থ্রেট করতে পারেন না। তখন আরাধ্যা বলতে থাকে, দিদি তুই এসব কি বলছিস? এদিকে দেখা যায় পরশুরাম তটিনীকে নিয়ে মন্দিরে চলে আসে, আর মন্দিরে এসে তটিনীকে বলতে থাকে, তটিনী তুমি পুজোটা সেরে নাও, আমি আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন তখন তটিনী বলতে থাকে, তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু কোথাও যাবে না, আমি যেন পুজো শেষ করে এসে তোমাকে এখানেই পাই, আর তোমাকে যেন কোথাও না যেতে দেখি। তখন পরশুরাম বলতে থাকে, হ্যাঁ টটিনী তুমি ভয় পেও না, আমি এখানেই থাকবো, তুমি শিবের মাথায় জল ঢেলে এসো, আমি আমি এখানেই আছি। তখন পরশুরামের কথা শুনে তটিনী বলতে থাকে, আমাদের যে পেশা এতে আমাদের সবসময়ই ভয় লাগে, তাই তুমি সবসময় সাবধানে থাকবে। আমি তোমাকে হারাতে চাই না, তোমাকে হারালে আমার বাচ্চাদের আমার কি হবে বলো? তখন তখন পরশুরাম বলতে থাকে, এখন এসব কথা কেন তটিনী? এখন এসব কথা বলার তো কোনো মানে নেই। তুমি তুমি শিবের মাথায় জল ঢালবে না, এখানে এখানে আমি দাঁড়িয়ে আছি, তুমি গিয়ে তোমার কাজগুলো সেরে নাও। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমাকে তো জল ঢালতেই হবে, সকাল থেকে উপোস করে আছি, জল ঢালতে হবে না? তখন পরশুরামকে তটিনী বলতে থাকে, জানো সবসময় আমার খুব ভয় লাগে, যদি যদি আমাদের আবার নতুন করে কোনো বিপদ আসে, আমাদের তো সবসময় বিপদ পিছুই ছাড়া করে না, সবসময় আমাদের পিছু করে বিপদ। তখন পরশুরাম বলতে থাকে, কোনো বিপদে আমাদের ছুঁতে পারবে না, আমি আছি না, পরশুরাম আছে তো, তোমার হাজবেন্ড থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে এরপরে তটিনী বলতে থাকে, ঠিক আছে আমি এখন যাচ্ছি। এরপরে দেখা যায় মন্দিরের ভিতরে চলে যায় তটিনী, সেখানে গিয়ে ঠাকুরকে আরতি দিতে শুরু করে, আর আরতি দিয়ে গান করতে থাকে তটিনী। এরপরে দেখা যায় ঠাকুরের মালা নিয়ে ঠাকুরের মাথায় দিয়ে এই নিম পাতা ও তুলসী পাতা দিয়ে ঠাকুরকে বরণ করে তুলে। এরপরে দেখা যায় আয়ুষী আবার আবার আরতির থালা নিয়ে আরতি দিতে শুরু করে। এরপরে দেখা যায় আরতি দেওয়া শেষ হলে তটিনী শিবের মাথায় জল ঢালতে যায়। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় শীতলকে দেখে অবাক হয়ে যায় তটিনী। শীতল বলতে থাকে, তুমি তো পরশুরামের ওয়াইফ তাই না? তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি পরশুরামের ওয়াইফ। কেন, এতে কি কোনো সন্দেহ আছে? তখন শীতল বলতে থাকে, না আসলে আসলে পরশুরাম আমার প্রথম ভালোবাসা ছিল, আমার আমার প্রথম প্রথম লাভ ছিল, আমি ওকে এখনো ভালোবাসি, ওর জন্য এখন আমি ঘর বাঁধিনি জানো। তখন তটিনী বলতে থাকে, কেন বাঁধুনি? এটা তো তোমার ব্যর্থতা, ও তো দিব্যি ঘর বেঁধে আমাকে নিয়ে সংসার করছে, আর আমার জানা মতো এখন ওর জীবনে শুধুমাত্র আমিই আছি, আমি ছাড়া অন্য কোনো নারী নেই। তখন শীতল বলতে থাকে, তুমি 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 এটা জানো আর এটাই সত্যি, কিন্তু কিন্তু এই পুরো পুরো মন্দিরটা আজকে ঘেরাও করে নেওয়া হয়েছে, আজকে পরশুরামকে টার্গেট করা হয়েছে, তুমি পারলে তোমার হাজবেন্ডকে বাঁচিয়ে নাও। তখন তখন তটিনী বলতে থাকে, এসব কি বলছো তুমি? এই বলে তটিনী সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়, আর সেখানে গিয়ে বাইরে এসে শিবপ্রসাদকে না দেখতে পেয়ে তটিনী পুরো অস্থির হয়ে যায়, আর আর শিবপ্রসাদকে চিৎকার করে ডাকতে থাকে, শিবপ্রসাদ তুমি কোথায়? শিবপ্রসাদ তুমি কোথায় গেলে? প্লিজ শিবপ্রসাদ তুমি ফিরে এসো, আমি আমি তোমাকে হারাতে পারবো না, তোমাকে তো আমি বলেছিলাম যে আমি তোমাকে হারাতে চাই না, তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক তখনই শিবপ্রসাদ পিছন থেকে এসে তটিনীকে বলতে থাকে, তটিনী কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন তটিনী বলতে থাকে, তুমি ঠিক আছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ আমি তো ঠিকই আছি, কিন্তু তুমি এরকম অস্থির হয়ে আছো যে? তখন তটিনী বলে উঠছে, ভিতরে শীতল আমাকে বললো এই পুরো মন্দিরটা নাকি ওর লোকজনদের ঘেরাও করে নেওয়া হয়েছে, আর তোমাকে আজকে টার্গেট করা হয়েছে। এরপরে তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় শিবপ্রসাদের দিকে রিভলভার তাক করে তটিনী শীতলের গুন্ডারা শিবপ্রসাদের দিকে রিভলভার তাক করলে এদিকে তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরা অবস্থায় দেখতে পাই যে শিবপ্রসাদের দিকে বন্দুক তাক করা আছে। এটা দেখে অবাক হয়ে যায় তটিনী ভয় পেয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, সরে যাও, এই বলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আর ঠিক তখনই রিভলভার থেকে শুট করলে বুলেটটা এসে লাগে তটিনীর হাতে থাকা ঝুড়িতে, আর ঝুড়িটা তো সেখানেই পড়ে যায়। এরপরে বলরাম ও তার
টিমে সেখানে দৌড়ে এসে বলতে থাকে, পরশুরাম এই নে রিভলভারটা নিয়ে শুট করে দে। এরপরে পরশুরামের হাতে রিভলভার দিলে পরশুরাম শুট করে দেয়। আর সেখান থেকে কতগুলো গুন্ডাকে একে একে শুট করতে থাকে পরশুরাম বলতে থাকে, আজকে তোদের কাউকে এখান থেকে যেতে দেব না। এরপরে তটিনী এই সবকিছু দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। পরশুরাম গুন্ডাদের পিছনে দৌড়াতে থাকে। ঠিক তখনই আড়াল থেকে আরো একটি গুন্ডা বেরিয়ে এসে শিবপ্রসাদকে শুট করতে যায়। ঠিক তখনই শিবপ্রসাদ তাকেও শুট করে দেয়। এরপরে মায়া এসে বলতে থাকে, বস আমরা পুরো টিম চলে এসেছি, আমরা তুমি চাইলে অ্যাকশন শুরু করে দেব। ঠিক তখনই দেখা যায় গুন্ডাদের ইশারা করে ডাকতে থাকে শিবপ্রসাদ বলতে থাকে, এখন কি করে আমাকে মারতে পারিস, এদিকে আয়, আমার সঙ্গে লড়াই কর। এরপরে দেখা যায় আড়াল থেকে সবটা দেখতে থাকে শীতল সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এদিকে শিবপ্রসাদ সবাইকে একে একে বেড়ে কুপিকাত করে দেয় আর মাটিতে শুইয়ে দেয়। এরপরে বলরামকে বলতে থাকে, বলরাম এখানে শীতল আছে, শীতল কোথায় আছে, শীতলকে খুঁজে বের কর, আর ও কি করে বেরোলো এই কৈফিয়তটাও আমার চাই। এরপরে দেখা যায় এই বললে তখন শীতল এখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, আমাকে কেউ দেখেনি, কেউ দেখতে পায়নি আমাকে, আমি যে এখানে আছি আর আমি কি করে বেরোলাম এটাও কেউ জানে না। ঠিক তখনই পেছন থেকে সৌরভ এসে বলতে থাকে, কি করে বেরোলে এটা আমি খুব ভালো করেই জানি, তাই আমার পাওনাটা আমার বাড়িতে যেন পৌঁছে যায়, আমার টাকাগুলো আমার বাড়িতে পৌঁছে দিও, বুঝতে পেরেছো? এই বলে সেখান থেকে সৌরভ চলে গেলে তখন দেখা যায় শীতল বলতে থাকে, টাকা দিয়ে সবাই বিক্রি হয়ে যায় পরশুরাম, সবাই, শুধু দর হাঁকতে শিখতে হয়, আর সেটা আমি খুব ভালো করেই পারি। যেমন এই সৌরভ বলে ছেলেটিকে কিনে নিয়েছি, ওর মাধ্যমে তো আমি বেরিয়েছি, তাই না? এদিকে দেখা যায় শিবপ্রসাদ তটিনীকে বলতে থাকে, তটিনী এখন আমাদের বাড়ি ফেরা যাক, এখানে তো অনেক সময় নষ্ট হলো, তাই না? তখন দেখা যায় বলরাম এসে বলতে থাকে, পরশুরাম ওদেরকে কি করব, এখানে তো ওদের সঙ্গে আরো দুজন ছিল, ওরা তো বেরিয়ে গেছে। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওদেরকে তুলে নে, সবাইকে তুলে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে ফেল, আর আমি আসছি। এরপরে দেখা যায় তটিনীকে শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকে আমি প্রণাম জানাচ্ছি, তুমি যদি আমার ছোট না হয়ে বড় হতে তবে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কারণ তুমি আজকে যেভাবে আমাকে ধাক্কা দিলে মনে হলো তুমি কোনো ফাইটার। তখন তটিনী বলতে থাকে, প্রত্যেকটাই মেয়ে তো ফাইটার, তার স্বামীকে বাঁচাতে গেলে তাকে ফাইটার হতে হয়। এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত আমি কি করতাম, আমার দুই সন্তান নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াতাম। এরপরে বাড়িতে চলে আসে শিবপ্রসাদ ও পরশুরাম। বাড়িতে এসে পিকু বলতে থাকে, মাম্মি দেখো কে এসেছে। ঠিক তখনই দেখা যায় তটিনী বলতে থাকে, মা তোমরা কখন এলে আর কেন এসেছো এখানে? তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, কেন রে দিভাই, আসতে নেই? ছোটদি ভাই, আমরা এসেছি বলে তুই কি কষ্ট পেয়েছিস, তুই কি রাগ করেছিস? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, না না, আমি রাগ করব কেন, আমি তো আরো খুশি হয়েছি, তোমরা বসো, আমি খাবার বানিয়ে আনছি। ঠিক তখনই পরশুরাম বলতে থাকে, তোমাকে কিচ্ছু করতে হবে না তটিনী, তুমি তোমার বাড়ির লোকের সঙ্গে গল্প করো, আমি খাবার রেডি করে আনছি। তখন দেখা যায় এ কথা শুনে তখন সবাই অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, আমার জামাই দেখছি আমার মেয়েটার খুব নজর রাখে, তাই না? তখন পিকু বলে উঠে, হ্যাঁ, পা তো সব করে, ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, রান্না করে, মাম্মিকে চুল আঁচড়ে দেয়, সব করে, কাপড় কেচে সেগুলো আবার শুকোতে দেয়। জানো আমাদের পাশের ফ্ল্যাটের আঙ্কেলটা আছে না, উনি বলে, শিবপ্রসাদ গাঙ্গুলি, আপনি কি নিজের বইয়ে ছায়া ব্লাউজটাও নেড়ে দিচ্ছেন? এই কথা বলার সঙ্গে তটিনী বলতে থাকে, পিকু চুপ করো, এসব কি হচ্ছে, এসব কথা কি বলতে আছে বলো। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হয়েছে তটিনী, বাচ্চাকে বকতে হবে না, আমার মেয়েটাকে বকো না, আমার মেয়েটা ছেলে মানুষ, যা মুখে এসেছে তাই বলেছে। এরপরে দেখা যায় সেখান থেকে শিবপ্রসাদ যাবে, ঠিক তখনই বলতে থাকে, আচ্ছা আমাদের বাড়ির চাটা কিন্তু খুব সস্তা, আপনারা খাবেন তো? তখন দেখা যায় যে প্রার্থনা বলে উঠে, এখনো প্রিন্স করছো তাই না, আমাদের আমাদের এভাবে আমাদের সঙ্গে মজা নিচ্ছ? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, মজা নেবে কেন, ও তো যা সত্যি তাই বলেছে, তোরা তো সবসময় পিঞ্চ করে কথা বলিস। তখন আয়ুষী বলতে থাকে, ওরা তো যেটা তোরা করেছিলি সেটাই তো বলছে, তাই না? আমরা তো এমনটাই করেছি, সবসময় তো ওদের অপমানই করেছি, তাই এভাবে জামাইবাবু জিজ্ঞেস করছে আবার অপমান করব কিনা। এটাতে তো ওদের কোনো দোষ নেই, চুপ কর প্রার্থনা, এখন তো ওদের যা ডিসিশন সেটা নিয়ে ভাব, এখন এসব নিয়ে তর্কাতর্কি করতে তো এখানে আসিসনি, তাই না? তখন দেখা যায়
তখন দেখা যায় আরাধ্যার মা সেখানে বসে থাকলে তখন তটিনীর মা শিবপ্রসাদকে বলতে থাকে, জামাই তোমার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি, তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এবারের জন্য বাঁচিয়ে দাও বাবা, এবারের জন্য আমাদের সংসারটা বাঁচিয়ে দাও। তুমি যদি এভাবে ওকে তুলে নিয়ে যাও তবে আমাদের সংসারটা ভেঙে যাবে, আমাদের এবারের জন্য বাঁচিয়ে দাও, আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমার হাত ধরে বলছি। তখনই দেখা যায় ত্রিপর্ণা গিয়ে বলতে থাকে, আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক সময় অনেক কথা বলেছি, অনেকভাবে অপমান করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, কিন্তু কিন্তু এবারের জন্য তুমি আমাদের সংসারটা ভেঙো না, আমাদের সংসারটা বাঁচিয়ে দাও, যদি তুমি ওদেরকে তুলে নিয়ে যাও তবে আমাদের পুরো সংসারটা ভেসে যাবে, তোমার হাতেই সবকিছু, তুমি চাইলে আমাদের সংসারটা আবার গুছিয়ে দিতে পারো, আর তুমি চাইলে আমাদের সংসারটা ভেঙেও দিতে পারো, তাই বলছি বাবা এবারের মতো আমাদের ক্ষমা করে দাও, ওদেরকে আমরা শুধরিয়ে নেব, ওরা শুধরে যাবে, এবারের জন্য এভাবে এভাবে আমাদের ছেড়ে দাও। তখন তটিনী বলতে থাকে, দেখেছো মা, আমি বলেছিলাম না যে যাকে তোমরা ছাপোষা কমিশন এজেন্ট বলে অপমান করো তার কাছে একদিন তোমাদের আসতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে। ঠিক তেমন দেখো আজকে সেই দিনটা এসেই পড়েছে, আজকে তোমরা হাত জোর করে ক্ষমা চাইছো। তখন প্রার্থনা বলতে থাকে, মজা নিচ্ছিস, মজা নিয়ে কথা বলছিস তাই না? তখন প্রাচী বলতে থাকে, এখন চুপ কর না, তুই এভাবে কথা বলছিস কেন? সত্যি ভাই তো ঠিকই বলেছে, তো আমরা তো সবসময় ওদেরকে অপমান করে এসেছি, তাই ও কথাগুলো বলছে, ওকে বলতে দে। এরপরে দেখা যায় তটিনীর মা বলতে থাকে, বাবা তুমি আমাকে আমাকে কথা দাও, তুমি আমার কথাটা রাখবে। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এই সবকিছু তটিনীর হাতে, তারপরেও আমি আপনাকে বলছি আমি কখনো আমার পেশার সঙ্গে বেইমানি করিনি, তাই আমি আমার পেশার সঙ্গে বেইমানি করতে পারবো না। এরপরেও যদি তটিনী আমাকে রিকোয়েস্ট করে আমি ভেবে দেখতে পারি কিছু একটা করতে পারি কিনা, কিন্তু একদম ছেড়ে দেওয়া এটা আমি কিছুতেই পারবো না। ঠিক তখনই দেখা যায় ত্রিপর্ণা বলতে থাকে, আমি তোমাকে যত টাকা লাগবে তত টাকাই দেব। কত লাখ টাকা নেবে? 10 কোটি, 20 কোটি, কত টাকা নেবে? যত টাকা চাও তত টাকাই দেব, কিন্তু আমাদের পরিবারটাকে প্লিজ বাঁচতে দাও, তোমরা দুজন মিলে আমাদের পরিবারকে ছারখার করে দিও না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি কোনো বাজারের পণ্য নয় যে আমি সেল হব, তাই আমি কখনো সেল হই না। তখন টটিনী বলতে থাকে, তোমরা যেভাবে বলছো তাতে আমি আরো কোনো রিকোয়েস্ট করব না।